আমরা সবাই ইতোমধ্যে জানি যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গত 4ই জুন 3 দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন। বাংলাদেশ সফরে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক করেন এবং তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে যৌথ প্রেস কনফারেন্সও করেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হাকান ফিদানের এই গুরুত্বপূর্ণ সফর থেকে বাংলাদেশ কি পেল এবং ভবিষ্যতে বাংলাদেশের জন্য কি কি দ্বার উন্মোচিত হতে যাচ্ছে, কি চুক্তি হলো, সামরিক ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নেবে বাংলাদেশ তুর্কি যৌথভাবে, তার সম্পূর্ণ অ্যানালাইসিস করব আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলুন প্রথমেই আলোচনা করা যাক হাকান ফিদান তার 3 দিনের সফরে কি কি করলেন এবং কোন কোন জিনিসের বিষয়ে তিনি চুক্তি করলেন। হাকান ফিদান বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রী নিতাই চন্দ্র রায়ের সাথে একটি চুক্তি করেছে। চুক্তিটি হচ্ছে বাংলাদেশ তুরস্ক সংস্কৃতি সংরক্ষণ বিষয়ক একটি চুক্তি এবং উভয় দেশের সংস্কৃতি বিনিময়মূলক একটি চুক্তি। হাকান ফিদান তার সফরে খলিলুর রহমানের সাথে একটি সরাসরি প্রেস কনফারেন্সও করে, যেখানে খলিলুর রহমান বলে যে তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম যে দেশটি ভ্রমণ করেছেন সেটি হচ্ছে তুরস্ক, আর সেটি ছিল আন্তালিয়া ডিপ্লোমেসি ফ্রম, যেখানে কিনা অনেক দেশের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন। তো আপনারা বুঝতেই পারছেন যে তুরস্ক বাংলাদেশ একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পিকে রয়েছে। খলিলুর রহমান আরও উল্লেখ করেন যে তুরস্কের ইনভেস্টররা যাতে বাংলাদেশে আরও সহজে ইনভেস্ট করতে পারে সেই বিষয়ে বাংলাদেশ কাজ করছে। বাংলাদেশ তুরস্ক যে বাণিজ্যিক সম্পর্কগুলো উন্নয়নের পথে রয়েছে তার ভেতরে তিনি কিছু বিষয় উল্লেখ করেন এবং তিনি মেনশন করেন যে এর ভেতরে সবচেয়ে উঁচু সেক্টর রয়েছে, যেটি হচ্ছে টেক্সটাইল সেক্টর। 2024 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশ তুরস্কে প্রায় $875 মিলিয়ন টেক্সটাইল পণ্য রপ্তানি করেছে। আবার বাংলাদেশের টেক্সটাইল খাতের উন্নতির পিছনে তুরস্কের হাত রয়েছে। সেটি আবার কিভাবে সম্ভব, চলুন সে বিষয়টিও একটু জানি। বাংলাদেশ যে উন্নত মানের টেক্সটাইল প্রসেসিং মেশিন, কাঁচা তুলা, ডাইং এবং ফিনিশিং কেমিক্যাল ব্যবহার করে সেগুলোর একটা বড় অংশ বাংলাদেশ তুরস্ক থেকে আমদানি করে। তো হাকান ফিদান এই প্রেস কনফারেন্সে বলেছেন যে বাংলাদেশ তুরস্কের বাণিজ্যিক বিনিময় $1.3 বিলিয়ন থেকে খুব তাড়াতাড়ি সময়ে $2 বিলিয়ন নিয়ে যাওয়া সম্ভব এবং নিয়ে যাবেন তারা, এবং তার প্রথম সেক্টর হচ্ছে এই টেক্সটাইল সেক্টর। সেটা খলিলুর রহমান তার কথার ভেতরে বলেছেন যে প্রবাবলি টেক্সটাইল সেক্টরে সবচেয়ে বেশি আদান প্রদান হবে। খলিলুর রহমান আরও যে সেক্টরগুলোর কথা এখানে উল্লেখ করেছেন সেগুলোর ভেতরে রয়েছে জাহাজ বিল্ডিং সেক্টর। আপনারা হয়তো এই কথাটি অনেকেই এখন পর্যন্ত শুনতে চাচ্ছিলেন। হাকান ফিদানের এই সফরে বাংলাদেশের পক্ষ থেকে একটি ডেডিকেটেড টার্কিশ স্পেশাল ইকোনমিক জোন অর্থাৎ বিশেষ অর্থনৈতিক এলাকা গঠনের প্রস্তাব দেওয়া হয়। তার ভেতরে সবচেয়ে উপরের দিকে রয়েছে এই জাহাজ বিল্ডিং সেক্টর। ইতোমধ্যে বাংলাদেশ তুরস্কের ভিতরে শিপইয়ার্ড নিয়ে একটি বাণিজ্যিক সম্পর্ক চলমান রয়েছে। সম্প্রতি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত আনন্দ শিপইয়ার্ড তুরস্কের একটি শিপিং কোম্পানির কাছে একটি অত্যাধুনিক 5500 DWT কার্গো জাহাজ রপ্তানি করেছে এবং বিদার আশিক চৌধুরীর গত তুরস্ক সফর ইঙ্গিত দিয়েছিল যে তুরস্কের আসফাত জাহাজ তৈরির প্রতিষ্ঠান বাংলাদেশের নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের জাহাজ তৈরির কারখানাগুলোকে উন্নত করতে চায় এবং এগুলো থেকে ফ্রিগেট, করভেট সহ বড় বড় জাহাজ তৈরি করতে চায় তারা। খলিলুর রহমানের এই বাণিজ্য বিনিময়ের বিষয়ের ভেতরে জাহাজের নামটি উল্লেখ করার মাধ্যমে তিনি বিষয়টিকে আরও নিশ্চিত করলেন। যদিও এ ধরনের বিষয়গুলো অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং হয়তো এগুলো অনেক মিউচুয়াল দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে, আসা যাওয়ার মাধ্যমে এবং বিষয়গুলো পরবর্তীতে বাস্তবায়িত হবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আরও একটি বিষয় উল্লেখ করেছেন, সেটি হচ্ছে AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এনার্জি সেক্টরে তুরস্কের সাথে বাংলাদেশের আদান প্রদানের বিষয়টি। এখানে এনার্জি সেক্টর বলতে আসলে কি বোঝাতে চেয়েছেন তিনি, সেটি আমাদের আগে বুঝতে হবে। তুরস্কের অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে যারা কিনা পেট্রোকেমিক্যাল থেকে শুরু করে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান, LNG অনুসন্ধানকারী প্রতিষ্ঠান, যারা কিনা বাংলাদেশের শিল্প, বর্জ্য ব্যবস্থাপনা এবং LNG খাতে বঙ্গোপসাগরে এমনকি LNG অনুসন্ধানেও বাংলাদেশকে হেল্প করতে সক্ষম হতে পারে। ভবিষ্যতে বাংলাদেশের পাওয়ার গ্রিডকে স্মার্ট এবং আধুনিকায়ন করতে পারে তারা। আমি আমার আরেকটি ভিডিওতে বলেছিলাম বাংলাদেশকে অক্সিজেন দিচ্ছে তুরস্ক। তুরস্কের একটি কোম্পানি নেসা, যারা কিনা সরাসরি বায়ু থেকে অক্সিজেন তৈরি করতে সক্ষম। তো সেই কোম্পানি আমাকে সরাসরি বলেছিল যে আমরা বাংলাদেশের কাছে সরাসরি এই পোর্টেবল অক্সিজেন সিস্টেম সাপ্লাই দিয়ে থাকি। এটিও এনার্জি সেক্টরের ভিতরে পড়ে। তো হতে পারে বাংলাদেশ এই অক্সিজেন সেক্টরে তুরস্কের কাছ থেকে আরও বেশি হেল্প পেতে যাচ্ছে। তুরস্ক বাংলাদেশে একটি স্মার্ট হাসপাতাল প্রতিষ্ঠা করবে, যেটি কিনা খলিলুর রহমান ব্যক্ত করেছেন। ট্যুরিজম খাতে দুই দেশের ভিতরে আদান প্রদান বৃদ্ধি করা হবে, সেটিও ব্যক্ত করেন তিনি। তুরস্ক বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি ভ্রমণকৃত দেশ এবং সবচেয়ে ভ্রমণকৃত শহর থাইল্যান্ডের ব্যাংকক হলেও সবচেয়ে ভ্রমণকৃত একক দেশ হচ্ছে তুরস্ক। এছাড়া তুরস্ক এতদিন যে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সহায়তা করে গেছে
যেমন তুরস্কের টিকা, টার্কিশ রেড ক্রিসেন্ট ছাড়াও অন্যান্য প্রতিষ্ঠান এগুলোতে ভূমিকা পালন করেছে। খলিলুর রহমান এই বিষয়টি উল্লেখ করেছেন। এবং হাকান ফিদানের এই সফরে হাকান ফিদান রোহিঙ্গা ক্যাম্প ভ্রমণ করেন এবং সেখানে রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের যে বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছে তাদের প্লেস ভ্রমণ করেন তিনি। রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন সাংস্কৃতিক ও এডুকেশনাল কার্যক্রম পরিচালনা করছে তুরস্ক, যাতে করে রোহিঙ্গাদের শারীরিক এবং মানসিক উভয় ব্যালেন্স থাকে। হাকান ফিদানও উল্লেখ করেছেন যে দ্বিপাক্ষিক যে বায়োলেটারাল চুক্তি বাংলাদেশ তুরস্ক বর্তমানে করছে, তাদের যে বাণিজ্যিক বিনিময় $1.3 বিলিয়ন থেকে সেটি 2 বিলিয়নে উন্নীত করতে তারা চাচ্ছেন খুব কম সময়ে, তার টপে রয়েছে সামরিক ক্ষেত্র। অর্থাৎ সামরিক ক্ষেত্র নিয়ে বাংলাদেশ তুরস্ক যে ভবিষ্যতে বড় ধরনের কিছু করতে যাচ্ছে, দুই পররাষ্ট্রমন্ত্রীর কথার ভেতরে সেটি প্রমাণিত হয়েছে। এখন সামরিক চুক্তিগুলো তারা তো ওপেন প্লেসে এসে, অর্থাৎ প্রেস ব্রিফিংয়ে এসে ঢালাওভাবে এভাবে বলতে পারেন না। এই বছরের জানুয়ারিতে যে বাংলাদেশ তুরস্কের ভেতরে $600 মিলিয়ন G2G চুক্তির অধীনে টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি থেকে যে 6টি T-129 আতাক হেলিকপ্টার কেনার বিষয়টি অনুমোদন দিয়েছে তুরস্ক, অনেকের কোশ্চেন হচ্ছে এই 6টি হেলিকপ্টার বাংলাদেশে কবে আসছে। তার উত্তর হলো, দেখুন, শুধু একটা হেলিকপ্টার চলে আসলেই হবে না, এর পাইলট ট্রেনিং থেকে শুরু করে মেইনটেনেন্স এবং প্রশিক্ষণ সবগুলি বিষয় এর ভিতরে অন্তর্ভুক্ত হতে হবে। বর্তমানে বাংলাদেশ তুরস্কের কাছ থেকে এই ট্রেনিংগুলি রপ্ত করছে। ধারণা করা হচ্ছে 2027 সালের মধ্যেই এই হেলিকপ্টারগুলো বাংলাদেশের বিমান বাহিনীতে যুক্ত হবে। অনেকে আমাকে কোশ্চেন করেছিলেন যে হিসার এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশ কবে পেতে যাচ্ছে তুরস্ক থেকে। এটার উত্তর হচ্ছে, যতক্ষণ পর্যন্ত কোনো অফিসিয়াল চুক্তি আমাদের সামনে না আসছে ততক্ষণ আমরা কিছুই বলতে পারছি না। তবে বাংলাদেশ এবং তুরস্ক যে ডিফেন্স সেক্টরে বেশ বড় কিছু করতে যাচ্ছে তার প্রমাণ, আবারও বলছি, এই দুই পররাষ্ট্রমন্ত্রীর কথার মধ্যে প্রমাণিত হয়েছে। ঠিক এখান থেকে 1 বছর আগে প্রফেসর ডক্টর ইউনূসের সময়ে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রির প্রধান প্রফেসর ডক্টর হালুক গর্গুন বাংলাদেশ সফর করেছিলেন এবং প্রফেসর ডক্টর ইউনূসের সাথেও তিনি বৈঠক করেছিলেন। এবং ঠিক 1 বছর পরে এসে এখন এই হাকান ফিদানের সফর। ধারণা করা হচ্ছে প্রেসিডেন্ট এরদোয়ানও বাংলাদেশ সফর করতে পারেন। তার আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্ক ভ্রমণ করবেন, এমনটি ধারণা করা হচ্ছে। পার্শ্ববর্তী একটি দেশ প্রোপাগান্ডা নিয়ে এসেছিল যে তুরস্কের গোয়েন্দা সংস্থা তারেক রহমানকে হত্যা করতে চায়। তো আপনারা জানাতে পারেন, এটি কি ছিল শুধু তাদের প্রোপাগান্ডা, নাকি তুরস্ক আসলেই এমন কিছু করতে চেয়েছিল? অনেক বিশ্লেষকদের মতে ডক্টর খলিলুর রহমান যে জাতিসংঘের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, এটির পিছনেও তুরস্কের হাত রয়েছে। দ্বিতীয় যে ব্যক্তিটি, অর্থাৎ খলিলুর রহমানের বিপক্ষে যিনি দাঁড়িয়েছিলেন, তিনি ছিলেন গ্রিক সাইপ্রাসের। আর আমরা সবাই জানি তুরস্কের এখন সবচেয়ে বড় শত্রু হচ্ছে গ্রিস। এখন চলুন একটু আলোচনা করা যাক বাংলাদেশ তুরস্কের সাথে ডিফেন্স সেক্টরে কি কি বিষয়ে চুক্তি করতে পারে এবং কোন বিষয়গুলো নিয়ে বাংলাদেশের আগানো উচিত। বাংলাদেশের তুরস্কের সাথে সবচেয়ে যে বিষয়ে আগে চুক্তি করার প্রয়োজন সেটি হচ্ছে এয়ার ডিফেন্স চুক্তি। ইরান আমেরিকা যুদ্ধে আমরা ভালোভাবেই দেখতে পেয়েছি যে এয়ার ডিফেন্স ছাড়া একটি দেশ কতটুকু পঙ্গু। বাংলাদেশ তুরস্ক থেকে ইতোমধ্যে হিসার এয়ার ডিফেন্স সিস্টেম পেয়েছে, কিন্তু সিপার এয়ার ডিফেন্স সিস্টেম সেটি কবে পেতে যাচ্ছে এটি নিয়ে অনেকের কোশ্চেন রয়েছে। তো হিসার এয়ার ডিফেন্স সিস্টেমটি এটি একটি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, কিন্তু সিপার মিড রেঞ্জ এবং হাই রেঞ্জ পর্যন্ত এটি কভারেজ দিতে পারে। তো আমার মতে বাংলাদেশের হিসারের পরে এবার সিপার এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে চিন্তা করা উচিত এবং তুরস্কের সাথে সিপার নিয়ে বাংলাদেশ চুক্তি করতে পারে এবং বাংলাদেশের উচিত খুব শীঘ্রই এটিকে বাংলাদেশে ইন্টিগ্রেট করা। সাথে বাংলাদেশ যে বিষয়টি মাথায় রাখতে পারে সেটি হচ্ছে আল্প রাডার এবং কোরাল এয়ার ডিফেন্স সিস্টেম। এই কোরাল এয়ার ডিফেন্স সিস্টেম হচ্ছে এমন একটি সিস্টেম যেটি শত্রুর ফাইটার জেটকে হাইজ্যাক করতে পারে বা জ্যাম করে দিতে পারে, যেটি কিনা তুরস্ক করে দেখিয়েছে সিরিয়াতে, এবং পাকিস্তানও ধারণা করা হচ্ছে ভারতের বিপক্ষে এটি ব্যবহার করেছিল। ড্রোন কারখানার বিষয়টি বাংলাদেশ তুরস্কের মধ্যে হতে পারে সবচেয়ে যুগান্তকারী বিষয়, কারণ বাংলাদেশ তার মাধ্যমে প্রযুক্তি ট্রান্সফার পাবে, আর প্রযুক্তি ট্রান্সফার মানে হচ্ছে একটি দক্ষ জনশক্তি। তার মানে ভবিষ্যতে বাংলাদেশ নিজেরাই ড্রোন তৈরি করতে পারবে। মালয়েশিয়ার সাথে তুরস্ক যে কাজটি করছে সেটি হচ্ছে টার্কিশ অ্যারোস্পেস কোম্পানির একটি ব্রাঞ্চ মালয়েশিয়াতে রয়েছে, যার মাধ্যমে মালয়েশিয়া টার্কিশ ফাইটার জেট, হুড জেটের সকল পার্টসপাতিগুলো মালয়েশিয়াতে তৈরি করছে এবং মালয়েশিয়ান ইঞ্জিনিয়াররা দক্ষতা অর্জন করছে। খলিলুর রহমান বলেছেন যে বাংলাদেশ তুরস্কের মধ্যে এডুকেশন সেক্টরে আমরা বেশি নজর দিব এবং তুরস্কের বিভিন্ন স্কলারশিপে বাংলাদেশি ছাত্রছাত্রীদের অন্তর্ভুক্তকরণের বিষয়টিও তিনি উল্লেখ করেন। টার্কিশ অ্যারোস্পেসের একটি ইন্টার্নশিপ প্রোগ্রাম রয়েছে, যেখানে কিনা তুরস্ক বিভিন্ন দেশ থেকে ছাত্রছাত্রীদের তুরস্কে গিয়ে ইন্টার্নশিপের অফার দিয়ে থাকে। তো এই ধরনের প্রোগ্রামে বাংলাদেশের অংশগ্রহণ প্রয়োজন, যাতে করে বাংলাদেশ প্রযুক্তি সেক্টরে এগিয়ে যেতে পারে। তো আপনাদের মতে হাকান ফিদানের এই বাংলাদেশ সফর কেমন ছিল জানাতে পারেন আপনাদের মতামত। আরও জানাতে পারেন তুরস্ক এবং বাংলাদেশের ভেতরে ভবিষ্যতে কী ধরনের চুক্তি হওয়া প্রয়োজন।
এবং আপনারা কি প্রেসিডেন্ট এরদোয়ানকে বাংলাদেশে দেখতে চান কিনা জানাতে পারেন আপনাদের মতামত আমাদের কমেন্টে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আরও এই ধরনের ডিফেন্স ও জিওপলিটিক্স রিলেটেড ভিডিও পেতে ডিফেন্স ডাইনামিক্সের সাথেই থাকুন। ডিফেন্স ডাইনামিক্স সত্য প্রচারে কুণ্ঠিত বোধ করে না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।